আবার রেডি হয়ে যা। অ্যালকোহল ফেনল ইথার নিয়ে চলে এসেছি, সেমিস্টার 3 এর সাজেশন। দেখ ভালো করে দেখ। একদম প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? অ্যালকোহল দিয়ে শুরু করব। একদম সিম্পলি প্রথমেই একটা জিনিস ভালো করে একদম ক্লিয়ার করে নে, খুব সুন্দর সুন্দর করে একটুখানি একবার দেখে নে ছোট্টর উপর দিয়ে। CH2 ডাবল বন্ড CHOH, এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। CH2 ডাবল বন্ড CH2OH, এটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল। CH3OH, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। CH3CH2OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। CH3CH3CHOH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। CH3CH3CH3COH, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল বা অ্যারাইলিক অ্যালকোহল বা ফেনল। এটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। কি অ্যালকোহল? বেনজাইলিক অ্যালকোহল। একদম সিম্পলভাবে একবার দেখে নে, দেখ একবার ভালো করে। এই দুটো কার্বন ভিনাইল কার্বন, তাহলে OH আছে ভিনাইল কার্বনের সাথে, ভিনাইল অ্যালকোহল। এটা অ্যালাইল কার্বন, তাহলে অ্যালাইল অ্যালকোহল। এটা এই OH-টা যে কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে সেই কার্বন পরমাণুটা আর কোনো কার্বন পরমাণুর সাথে যুক্ত নেই, প্রাইমারি অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল বা মিথানল। এটা হচ্ছে এই OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে সে একটা কার্বনের সাথে যুক্ত আছে, অতএব 1 ডিগ্রি অ্যালকোহল। এটা সেই অনুযায়ী 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটার দিকে তাকা, এটা অ্যারাইল কার্বন। কি বলেছিলাম? বেনজিন রিংয়ের, বেনজিনের যে বলয়টা আছে সেই বেনজিন বলয়ের প্রত্যেকটা কার্বন পরমাণুকে অ্যারাইল কার্বন বলে। তাহলে এটা অ্যারাইল কার্বনের সাথে OH আছে, অ্যারাইল অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, ফিনল। এটা কি? বেনজাইলিক কার্বন। বেনজিন রিংয়ের সাথে যুক্ত কার্বন পরমাণু বা অ্যারাইল কার্বনের সাথে যুক্ত কার্বন পরমাণুকে বেনজাইলিক কার্বন বলে। তাহলে এটা হচ্ছে আমাদের বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করব, একটু দেখিস ভালো করে। খুব সহজ জিনিস, একটু দেখতে দেখতে চ, এক্ষুনি হয়ে যাবে। দেখ প্রিপারেশন অফ অ্যালকোহল থেকে কেমন কোশ্চেন আসতে পারে। CH3 CH ডবল বন্ড CH2, কি রে প্রোপিন? তো এখান থেকে ধর দিল তোকে B2H6 THF, টেট্রাহাইড্রোফিউরান। এটা কি দেখে নে একবার, এটা হচ্ছে ডাইবোরেন, এটা হচ্ছে টেট্রাহাইড্রো। আমি কিন্তু মেকানিজম বলবো না, হ্যাঁ। H2O2 NaOH, আমি ভালো করে এগুলো আমার চ্যানেলে পড়িয়ে দিয়েছি, খুব ভালো করে দেখে নিবি। এই রিয়াকশনগুলো সব পড়ানো আছে। দেখবি প্রোপিনের মধ্যে এটা দিলে কি হয়? হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন হয়। H2O2 এর জন্য অ্যান্টি মার্কনিকফ হয়, তাহলে CH3 CH2 CH2OH উৎপন্ন হয়। 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 প্রোপানল উৎপন্ন হয়। দেখে নে একবার, H2O2 আছে। যে মুহূর্তে তুই দেখবি যে H2O2 আছে, তার মানে কি হচ্ছে? পারক্সাইড এফেক্ট বা খারাস রুল কাজ করছে, অর্থাৎ অ্যান্টি মার্কনিকফ রুল হচ্ছে। অ্যান্টি মার্কনিকফ রুলে আমরা প্রত্যেকে জানি 1 ডিগ্রি প্রোডাক্ট উৎপন্ন হয়, 1 প্রোপানল উৎপন্ন হবে। এটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। সেম টু সেম চালা। HgOCOCH3 হোল টোয়াইস, মার্কিউরিক অ্যাসিটেট দে, তার সাথে THF রাখ, মার্কিউরিক অ্যাসিটেট THF, এটা 1 নম্বরে। আর 2 নম্বরে NaBH4 NaOH দে, সোডিয়াম বোরোহাইড্রাইড আর NaOH। এখানে দেখ কোথাও মিডিয়ামে H2O2 নেই। দেখ খেয়াল করে দেখ যে এখানে মিডিয়ামে কোথাও H2O2 নেই। যেহেতু H2O2 নেই, অর্থাৎ এটা অ্যান্টি মার্কনিকফ হচ্ছে না, এটা মার্কনিকফ হচ্ছে। মার্কনিকফ হচ্ছে মানে 2 ডিগ্রি প্রোডাক্ট উৎপন্ন হবে, CH3 CHOH CH3, মানে 2 প্রোপানল উৎপন্ন হয়েছে। এটার দিকে তাকিয়ে দেখ, 1 প্রোপানল উৎপন্ন হচ্ছে, এটাতে 2 প্রোপানল উৎপন্ন হচ্ছে। প্রথমে রিয়াকশনটা হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন, তুই লিখে নিস, একটু নোট করে নিস। প্রথম রিয়াকশনটা হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন, দ্বিতীয় রিয়াকশনটা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশন, দ্বিতীয় রিয়াকশনটা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশন। এবার একটু দেখ, ধর এখানে HBr দিলি, শুধু HBr, তাহলে কি উৎপন্ন হবে একটু পড়ে নিস। এবং তারপরে KOH আর জল দিলি, কি উৎপন্ন হবে একটু পড়ে নিস। ঠিক আছে, HBr দিলে দেখবি এখানে কি হবে? মার্কনিকফ হবে। তারপর KOH জল দিলে কি উৎপন্ন হবে একবার পড়ে নিস। আর এই সেম প্রসেসটাতেই HBr আর H2O2 দিবি, কি উৎপন্ন হবে পড়বি অ্যান্টি মার্কনিকফ করে। আর তারপর KOH আর জল দিবি, কি উৎপন্ন হবে একবার পড়ে নিবি। সহজ জিনিস, পারবি। উৎপন্ন সেই এই দুটোই আমি করতে চাইছি। একবার হচ্ছে HBr দিয়ে করবি, দিয়ে লাস্টে গিয়ে দেখবি এইটা উৎপন্ন হচ্ছে, এটা যে মার্কনিকফের প্রোডাক্টটা, মানে এইটা উৎপন্ন হবে। আর এটা দিয়ে করে দেখবি একবার HBr H2O2 করে, তাহলে এইটা উৎপন্ন হবে। দেখবি আর খেয়াল করে দেখবি যে HBr দিয়ে করলে মার্কনিকফ আসবে, দিয়ে তারপর KOH জল দিবি। তাহলে জল দিলে আমরা জানি, অলরেডি পড়ে এসেছি, জল দিলে সাবস্টিটিউশন হয়। তো জল দিয়ে সাবস্টিটিউশন করবি, OH ঢুকবে বিআরটার জায়গায়। এখানে দেখবি মার্কনিকফ হয়ে 2 ডিগ্রি প্রোডাক্ট উৎপন্ন হবে, আর এখানে অ্যান্টি মার্কনিকফ হয়ে 1 ডিগ্রি প্রোডাক্ট উৎপন্ন হবে। বুঝলাম? হ্যাঁ, একটু তাড়াহুড়ো করছি। হ্যাঁ,
একটু তাড়াহুড়ো করছি, কিছু মনে করিস না, একটুখানি পজ করে করে একটু পজ করে করে দেখে নিস। যদি মনে হয় আস্তে বলছি তাহলে একটু তাড়াতাড়ি করে নিস, আর যদি মনে হয় যে একটু তাড়াতাড়ি বলছি তাহলে একটু আস্তে করে নিস। তোর সুবিধা অনুযায়ী, তোদের সুবিধা অনুযায়ী, যেটা তোদের সুবিধা হবে সেই অনুযায়ী তোরা একটু ভিডিওটা দেখিস। একটা সুবিধা আছে, আমি তোদের সামনে নেই, আমি তোদের এপারে আছি, আমি ক্যামেরার এপারে আছি, অর্থাৎ তোদের যা সুবিধা হবে মোবাইল তোদেরকে সেই সেই অপশানটা দিচ্ছে, দেখবি কোনো অসুবিধা নেই সেই অনুযায়ী। আচ্ছা, খুব ভালো কথা। যেটা বলার, গ্রিগনার্ড আমি আগেরটাতেও বলেছিলাম যখন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিন পড়িয়েছিলাম, তো তখন গ্রিগনার্ড রিয়েজেন্টের যতগুলো যা যা রিয়াকশান আছে আমি আবারও বলছি, সেম কথা বলছি, সেম জিনিস রিপিট করছি, আমার কথাটা আবার একবার শুনে নে খুব ভালো করে। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া সাঁতরার বইতে দেখবি, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিনে যে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াগুলো আছে সাঁতরার বইতে মূলত একটা 9টা কি 10টা রিয়াকশান পরপর ছক 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 আকারে লিখে দেওয়া আছে, ওই কটা পড়ে যাস, তার বাইরে কিচ্ছু আসবে না। হ্যাঁ, একটা কথা বলে রাখছি, ইপক্সাইডটা একটু পড়ে যাস, একটু মানিস ভাই আমাকে, CH3 MgBr নিয়ে দিয়ে তার মধ্যে ইপক্সাইড দে, এরকম একটা ইপক্সাইড দে, আর 2 নম্বর স্টেপে কি দিবি, H3O প্লাস দে, কি উৎপন্ন হবে একটু পড়িস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দুটো কার্বন বাড়বে, কি হবে, দুটো কার্বন বাড়বে, একটা বার মনে রাখবি কি উৎপন্ন হবে, CH3 CH2 CH2 OH উৎপন্ন হবে, কিছুই না, মনে রাখবি এই CH3টায় ডেল্টা মাইনাস আছে, আর এই Mgটায় ডেল্টা প্লাস আছে, এখানে ডেল্টা প্লাস আছে, এখানে ডেল্টা মাইনাস আছে, তাহলে এই CH3টা প্রথমে গিয়ে অ্যাটাক করবে কোথায়, এইখানে, এই বন্ডটা খুলে কোথায় যাবে, ও এর মাথায়, ও কাকে ধরবে, MgBr কে, তাহলে কি হবে, CH3 CH2 CH2 ও MgBr, পরের স্টেপে ও MgBrটা OH হয়ে যাবে। তার মানে আমরা কি পেলাম, CH3 ডেল্টা মাইনাস অ্যাটাক করছে এই CH2 ডেল্টা প্লাসে, তাহলে এই বন্ডটা খুলে ও এর মাথায় যাচ্ছে, ও এর মাথায় আসছে মাইনাস চার্জ, ও মাইনাস MgBr কে ধরে নিচ্ছে, পরের স্টেপে এই ও MgBrটা OH হয়ে যাচ্ছে। ইপক্সাইডটা একটু করে যাস, 2 কার্বন একসাথে বাড়িয়ে দেওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, একটু ইম্পর্টেন্ট তো আছে অবশ্যই, এটা একটু করিস। এরকম আমার আর একটা কোশ্চেন মনে পড়ছে, আমি তোদের সামনে বলে দিচ্ছি, এটা আমি একদিনকে কোশ্চেন ব্যাংকে দেখেছিলাম, এই কোশ্চেনটা একটু করিস, এই কোশ্চেনটা দেখবি প্রত্যেকের কাছেই কোশ্চেন ব্যাংক অবশ্যই আছে, নিশ্চয়ই আছে, তোরা এইচএস দিতে যাচ্ছিস, এরকম একটা জিনিস দেওয়া ছিল, দিয়ে তার মধ্যে বলেছিল HBr 1 ইকুইভ্যালেন্ট, এটা একটু করে যাস, এটা ইপক্সাইড টাইপেরই একটা কনসেপ্ট, কি হবে একটু দেখে নিস, সহজই হবে। যাই হোক, আমি মুছলাম, হ্যাঁ আমি লেখার কথা লিখে দিলাম, একটুখানি দেখে যাস, এগুলো সোজাই আছে, ঠিক আছে। ইপক্সাইডটা একটু করে যাস, হ্যাঁ ইপক্সাইড হলো, ইপক্সাইডের পর একটু দেখ, আমি এগুলো আগের বারেই বলছিলাম, CH3 CH2 CH2Br কে OH জল দিলে কি হবে, দেখবি OH ঢুকবে, সাবস্টিটিউশন হবে, তো এখান থেকেও সেম Br কে OH জল দিলে কি হবে, কি আর হবে, তুই বলবি সাবস্টিটিউশন হবে, সাবস্টিটিউশন করে নিস এগুলো থেকে একটু একটু করে, খুব সমস্যা নেই, এগুলো সোজাই আছে, হলো। আর কি করতে পারিস, এখান থেকে ওই গ্রিগনার্ডের রিয়াকশানগুলো একটু করিস, আর CH3 CH2 NH2 মনে রাখবি, অ্যামিন থাকলে সেখানে HNO2 দিতে হয়, বা HNO2টা একটু দুস্থিত হয়, HNO2র স্টেবিলিটি একটু কম হয়, একটু লেস স্টেবল হয় কম্পারেটিভলি, তাই মিডিয়ামে NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশান করাতে হয়, ওটা তৈরি হয় তোদের সামনে CH3 CH2OH, আপাতত মুখস্থই করিস, কি আর বলবো, NH2 পোর্শনটা OH এ কনভার্ট হয়ে যায়, কি হয়ে যায়, NH2 পোর্শনটা মানে 1 ডিগ্রি অ্যামিন কনভার্টেড ইনটু অ্যালকোহল বাই দ্য রিয়াকশন অফ HNO2 নাইট্রাস অ্যাসিড। আর HNO2 খুব একটা সুস্থিত নয়, এটা দুস্থিত একটি যৌগ, এটাকে তৈরি করিয়ে নিতে হয়, হ্যাঁ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মিডিয়ামের মধ্যে NaNO2 আর HCl এর বিক্রিয়া ঘটালে এটা তৈরি হয়। বুঝলাম, হ্যাঁ রে, লিখতে লিখতে যাস কিন্তু, হ্যাঁ খাতা কলম নে একদম, আমি যা যা লিখছি তুইও টুকতে টুকতে চ, আর পড়তে পড়তে চ, পরের জন্য ফেলিস না, একবারে এখনই বস, এখনই একদম থরলি তৈরি করে নে। দেখ পরেরটা কি হতে পারে, CH3COH, মনে রাখবি এখান থেকে CH3 CH2OH তৈরি করা যায়, হ্যাঁ অবশ্যই যায়, CH3 COCH3 এখানে কাজ করবি, তৈরি হবে CH3 CHOH CH3, এটাও করিস, CH3 C ডবল বন্ড O OH, এখান থেকে তৈরি করা যায় CH3
CH2OH এগুলো সব বিজারণ বিক্রিয়া, বুঝতেই পারছিস। আমরা প্রত্যেকে জানি অ্যালকেনকে যদি জারণ ঘটানো হয় তাহলে অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহলের জারণ ঘটালে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোনের যদি ফার্দার জারণ করা হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এটা আমাদের একটা মেন মুদ্রা কেমিস্ট্রির কনসেপ্ট ছিল। এবার তুই দেখ খেয়াল করে, অ্যালডিহাইড থেকে যদি অ্যালকোহল পেতে চাস বিজারণ, কিটোন থেকেও যদি অ্যালকোহল পেতে চাস বিজারণ, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও যদি অ্যালকোহল পেতে চাস বিজারণ। এটা 2 ধাপ বিশিষ্ট বিজারণ, একটু বেশি বিজারণ। এটা হচ্ছে তোর কিটোন থেকে অ্যালকোহল 2 ডিগ্রি পাওয়া যায় আর অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি পাওয়া যায়। এগুলো একটু করে নিস, কিছুই না। তুই জানিস কি দিয়ে করতে হবে, NaBH4 দিয়ে কর, LiLH4 দিয়ে কর, কি H2Ni দিয়ে কর, H2PT দিয়ে কর, H2PD দিয়ে কর, তোর যেটা দিয়ে সুবিধা মনে হবে, NaC2H5OH দিয়ে কর, যা দিয়ে তোর সুবিধা মনে হবে, কোনো অসুবিধা নেই। সেটা দিয়ে লাল ফসফরাস HI দিয়ে কর, একদম ঠিকঠাক আছে, তাই দিয়েও তোর বিজারণ হয়ে যাবে। এগুলো সব বিজারণ বিক্রিয়া, খুব ভালো কথা, এগুলো একটু করে নিস। আর মোটামুটি দেখ খেয়াল করে আর কি বলতে পারি আমি, CH3CH2OH কি রে অ্যালকোহল, তো এর সাথে ধর তোকে বাই এনি চান্স রিয়াকশন করতে দিল CH2COOH কি রে এস্টারিফিকেশন বিক্রিয়া করবি। CH3COCl এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের সাথে যে রিয়াকশন বা অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে রিয়াকশন, উত্তর একই হবে, প্রত্যেক ক্ষেত্রে এস্টারি তৈরি হবে। মজার কথা হচ্ছে এটা CH2C ডবল বন্ড ও C ডবল বন্ড CH3 অ্যানহাইড্রাইড, এগুলোর সাথে বিক্রিয়াগুলো একটু পড়ে নিস কি কি হবে। প্রত্যেক ক্ষেত্রে এস্টারই তৈরি হবে, একটু খেয়াল করে দেখে নিস, প্রত্যেক ক্ষেত্রে এস্টার তৈরি হবে। এগুলো সবই হচ্ছে আমাদের কি তৈরির বিক্রিয়া, এগুলো সবই হচ্ছে আমাদের এস্টার প্রিপারেশনের বিক্রিয়া। মানে অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিড বল বা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড বল বা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড বল, মানে আমরা কি বলতে চাইছি, কার্বক্সিলিক অ্যাসিডেরই 3টে কম্পাউন্ড, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া বা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া বা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া অ্যালকোহলের যদি করিস, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এস্টারই গঠিত হবে। এটা যে এস্টার গঠন করবার একটা প্রস্তুতি, একটু দেখে রাখি, সেটাও ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, যদি এটা হয়ে গিয়ে থাকে তারপর আর কি দিতে পারিস, এখানে পিসিসি আমি বলে দিচ্ছি একটু পড়ে নে, পিডিসি, জোনস রিএজেন্ট, কোলিন্স রিএজেন্ট, KMNO4, K2Cr2O7, এগুলো তুই যাই দিস না কেন জারণ হবে এবং এটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। মনে রাখিস যে পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিডিসি পিরিডিনিয়াম ডাইক্রোমেট, এছাড়াও জোনস রিএজেন্ট, বায়ার্স রিএজেন্ট, কোলিন্স রিএজেন্ট, KMNO4 পারম্যাঙ্গানেট, K2Cr2O7 ডাইক্রোমেট, যাই দিয়েই করিস না কেন, এরা প্রত্যেকেই অক্সিডাইজিং রিএজেন্ট এবং এরা প্রত্যেকেই অক্সিডেশন ঘটাবে এবং অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্ট করবে। একটু দেখে রাখিস এগুলো। আমি একদম টু দি পয়েন্ট বলছি। হ্যাঁ, আমি ভেবে নিচ্ছি যে তুই এগুলোর মেকানিজম অলরেডি একবার দুবার অন্তত পড়েছিস। এবার যদি কিছুই না পড়িস তাহলে আমি খুবই দুঃখিত, আমি কিছু বলতে চাই না, বাট বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। তাহলে এর পরেরটুকুনি একটু দেখিস। এরপর দেখ CH3 CH2OH কনসেন্ট্রেটেড H2SO4 দেখ কি রে, H2SO4 কি করে রে, ডিহাইড্রেটিং এজেন্ট, তো নির্দক, তো সালফিউরিক অ্যাসিড জল টানতে পারে, মানে ডিহাইড্রেশন রিঅ্যাকশন হবে, জল বেরিয়ে যাবে, অ্যালকিন এলিমিনেশন রিঅ্যাকশন হবে, এটা করতে পারিস। বা CH3 CHOH CH3, এখানেও কনসেন্ট্রেটেড H2SO4 দেখ কি বা হবে, CH3 CHOH CH2CH3, এখানেও কনসেন্ট্রেটেড H2SO4 দিতে পারিস। আমি একটুখানি খেলি, KOH C2H5OH দিই, কি হবে একটু পড়িস। বা এখান থেকে এরকম ভাবে OH নে, এরকম OH নে, দিয়ে KOH C2H5OH দিস, কি হবে একটু পড়িস। এগুলো সবই ডিহাইড্রেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? এগুলো সবই ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ডিহাইড্রেশন রিঅ্যাকশন ইজ এ সাচ কাইন্ড অফ এ এলিমিনেশন রিঅ্যাকশন ইন মেকানিজম। আমরা এটা বলতে চাইছি যে ডিহাইড্রেশন মানে জল বেরোবে, তুই এখানে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে করতে পারিস। তারপর তোরা আরও একটা জিনিস খেয়াল কর, H2SO4 দিয়ে না করে অনেক বইতে অনেক সময় অনেক রকম কিছুই করে দেওয়া থাকে। অনাদ্র P2O5 লেখা থাকে, অনাদ্র P2O5 লেখা থাকে, অনাদ্র Al2O3 লেখা থাকে, Al2O3 লেখা থাকে, এগুলো দিয়েও করা যেতে পারে। মানে কনসেন্ট্রেটেড H2SO4 না দিয়ে এগুলো দিয়ে করতে পারিস, বা KOH অ্যালকোহল দিয়ে করতে পারিস। কারণ আমরা অলরেডি এটা শিখে আসছি যে KOH অ্যালকোহল মিডিয়ামে এলিমিনেশন হয়, ওয়াটার মিডিয়ামে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন হয়। অর্থাৎ এখানে অ্যালকোহল দেওয়া আছে মানে এলিমিনেশন হবে, ডিহাইড্রেশন রিঅ্যাকশন, রিঅ্যাকশনে জল বেরোচ্ছে, তাই এই রিঅ্যাকশনগুলোকে ডিহাইড্রেশন রিঅ্যাকশন বলে। মেকানিজমটা এলিমিনেশন বা অপনয়ন, প্রত্যেক ক্ষেত্রেই অ্যালকিন গঠিত হবে। এক্ষেত্রে মূলত সেইটজেফ হফম্যান দেখতে পাবি, এখানে সেইটজেফ হফম্যান বা E1 E2 কনসেপ্ট আসবে, একটু দেখিস।
ডিহাইড্রেশন পেলি, মুছি, কোনো অসুবিধা নেই তোরে? দেখ ডিহাইড্রেশন পেয়ে গেছিস মোটামুটি, একটু ভালো করে পড়। হ্যাঁ, এরপর দেখ এইগুলো ধর, তোকে বললো CH3CH2OH, এখানে কপার টিউব দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দে, কি হবে একটু পড়িস। CH3CHOH CH3, এখানেও সেম কনসেপ্ট চালা, কি হবে একটু পড়িস। CH3CCH3OH CH3, এখানেও সেম কপার টিউব দিয়ে রিয়াকশনটা কর, দেখবি কি হবে পড়িস। মানে আমি তোকে এটা বলতে চাইছি, এটা কি রে 1 ডিগ্রি অ্যালকোহল, তো এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তো এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। মনে রাখিস একটু একটা কথা আমার খুব ভালো করে, যে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ডিহাইড্রোজেনেশন ঘটবে, এটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন রিয়াকশনের কনসেপ্ট। মানে কপার টিউব 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি তুই দেখিস, তাহলে এরা ডিহাইড্রোজিনেশন রিয়াকশন ঘটায়, মানে হাইড্রোজেন বেরিয়ে যায়, মানে অক্সিডেশন হয়। আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার মানে কি, সেই রিয়াকশনটাকে আমরা কি বলি, হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার মানে সেটা অক্সিডেশন রিয়াকশন, বা সেটাকেই আমরা বলি হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মানে ডিহাইড্রোজিনেশন রিয়াকশন, সাচ কাইন্ড অফ এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন যখনই হবে তখনই পাই বন্ড ফরমেশন হবে, এলিমিনেশন রিয়াকশন যখনই হবে তখনই পাই বন্ড ফরমেশন হবে। মনে রাখবি যে এখান থেকে একটা H, মানে এই কার্বন থেকে একটা H আর অক্সিজেন থেকে একটা H বার করবে, তাহলে কি তৈরি করবে, CH3CH ডবল বন্ড ও, এখানে কি তৈরি করবে, CH3C ডবল বন্ড ও CH3। মজাটা এইখানে গিয়ে আসছে, দেখ খেয়াল কর, দেখ CH3CH2OH কে কি আমি এরকম লিখতে পারি রে? তোরা যা বলবি তাই লিখবো, আমার কোনো অসুবিধা নেই, শুধু একবার দেখ দিয়ে বল যে লিখতে পারি কিনা। দেখ CH3CH2OH কে কি এরকম লিখতে পারি, দেখ CH3CH2OH, কি রে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তো তাহলে এইখানটায় ডবল বন্ড তৈরি হচ্ছে, দেখ বলতে পারি কিনা। এখানে দেখ এই কার্বনের হাইড্রোজেন আর এই অক্সিজেনের হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এইখানটায় ডবল বন্ড তৈরি হচ্ছে, দেখ লিখতে পারি। এখানে কি এমন রিয়াকশন হবে না, তুই সঙ্গে সঙ্গে বলবি যে দেখুন একদম সুন্দর করে আমি এটা বলতে চাইছি, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই কার্বনের থেকে একটা হাইড্রোজেন আর এই অক্সিজেনের থেকে একটা হাইড্রোজেন নিয়ে একটা H2 বেরোচ্ছে, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, দিয়ে এটা তৈরি হয়েছিল। এখানেও দেখ তুই খেয়াল করে, কার্বনের সাথে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন পরস্পরের সাথে H2 হয়ে বের হচ্ছে, দিয়ে এটা তৈরি হচ্ছে। এখানে কি কার্বনের সাথে কোনো হাইড্রোজেন আছে? নো, দেয়ার উইল বি নো হাইড্রোজেন অ্যাটম ইন, there will be no hydrogen atom associated with carbon atom, মানে এই কার্বন পরমাণুটার সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সংযুক্ত নেই। যেহেতু এই কার্বন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সংযুক্ত নেই, তাহলে এখান থেকে কি এই H আর এই H মিলে H2 বেরোতে পারবে না, তাহলে এখানে কি কোনো ডিহাইড্রোজেনেশন ঘটবে? নো ডিহাইড্রোজেনেশন, নো ডিহাইড্রোজেনেশন। তাহলে এখানে কি ঘটবে, তুই সঙ্গে সঙ্গে বলবি স্যার এখানে না একদম সিম্পলি আমরা এটাকে জাস্ট গতের ধাঁচে ফেলে দেবো, এখান থেকে জল বের করে দেবো, এখান থেকে জল বের করে দেবো। তার মানে আমি কি বলতে চাইছি, দেখ একবার খুব ক্লিয়ারলি খুব স্পষ্ট করে দেখ, CH3CCH3CH3OH, তো দেখ তুই খেয়াল করে এটা কি রে, 2 নম্বর কার্বনে মিথাইল 2 প্রোপানল, দেখ 2 নম্বর কার্বনে মিথাইল 2 নম্বর কার্বনে অল, আর এটা প্রোপান, তার মানে 2 মিথাইল প্রোপান 2 অল বা 2 মিথাইল 2 প্রোপানল। এখানে কার্বনের সাথে হাইড্রোজেন নেই, অতএব আমি এখানে খুব ক্লিয়ারলি একটাই কথা বলছি, আমি তোকে ক্ল্যারিফাই করছি এটা বলে যে কার্বনের সাথে হাইড্রোজেন নেই, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এই H আর এই H মিলে H2 বেরোনো উচিত ছিল, এখানে হাইড্রোজেন নেই, অতএব ডিহাইড্রোজেনেশন রিয়াকশন ঘটবার কোনো চান্স নেই, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন ঘটবার কোনো সুযোগ নেই, স্কোপ নেই, তাই ঘটেনি। তাহলে এখানে কি ঘটবে না, আমি এই CH3টাকে এরকম খুলে লিখতে পারি, তো CH2H করে, তাহলে H আর OH করে জল বের করে দে, তাহলে আমরা কি পাবো, নো ডিহাইড্রোজেনেশন, বাট there will be dehydration reaction, কি রিঅ্যাকশন, ডিহাইড্রেশন রিঅ্যাকশন। তার মানে আমি কি বলতে চাইছি, আমি এটা বলতে চাইছি যে এখানে ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন তো ঘটবে না, বাট ডিহাইড্রেশন ঘটবে। কি তৈরি হবে, CH3CCH3 ডবল বন্ড CH2। মানে আমি কি পেলাম একবার তুই খেয়াল কর, 1 ডিগ্রি অ্যালকোহল আমাদের কি দিচ্ছে, 1 ডিগ্রি অ্যালকোহল কপার টিউব 300 ডিগ্রির সংস্পর্শে আমাদের অ্যালডিহাইড দিচ্ছে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাচ্ছি, অ্যালডিহাইড পাচ্ছি।
2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাচ্ছি? কিটোন পাচ্ছি। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাচ্ছি? অ্যালকিন পাচ্ছি। দেখ তো মিথাইল প্রোপিন পেয়েছি। তার মানে আমরা ভায়া কেমিক্যাল রিয়াকশন 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করতে পারি। তো আমরা ভায়া কেমিক্যাল রিয়াকশন, মনে রাখবি কিন্তু খুব 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 ক্লিয়ার করে মনে রাখবি তোরা, যে এখানে কিন্তু আমরা ভায়া কেমিক্যাল রিয়াকশন 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে সহজেই সেপারেট করতে পারলাম। কিন্তু আরও একটা জিনিস মনে রাখবি, যে ল্যাবে যখন আমাকে কেউ বলবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করো, আমরা লুকাস রিয়েজেন্ট দিয়ে করবো। কি দিয়ে করবো? লুকাস রিয়েজেন্ট। অনার্দ্র ZnCl2 এবং গাঢ় HCl এর যে মিশ্রণ, তাকে লুকাস বিকারক বা লুকাস রিয়েজেন্ট বলে। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিয়েজেন্টের সংস্পর্শে ইনস্ট্যান্ট টার্বিডিটি দেখায়। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিয়েজেন্টের সংস্পর্শে 2 থেকে 5 মিনিট বাদে টার্বিডিটি দেখায়। কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিয়েজেন্টের সংস্পর্শে স্বতঃস্ফূর্তভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং প্রায় 1 থেকে 2 দিন বাদে গিয়ে টার্বিডিটি দেখায়। মানে আমরা এখান থেকে খুব সহজে বলতে পারি ভায়া কেমিক্যাল রিয়াকশন এরকমভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করা সম্ভব, এবং ভায়া ল্যাব টেস্ট, আমাদের যদি কেউ বলে ল্যাব টেস্ট ল্যাব অ্যানালিসিসের দ্বারা করো, তাহলে লুকাস রিয়েজেন্ট দিয়ে করব। 3টে আলাদা আলাদা স্যাম্পেল নেব, আমরা জানবো না আননোন স্যাম্পেল, 3টেতেই লুকাস রিয়েজেন্ট দেবো। ইনস্ট্যান্ট টার্বিডিটি হলে 3 ডিগ্রি অ্যালকোহল, 2 থেকে 5 মিনিট বাদে টার্বিডিটি হলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি টার্বিডিটি না রাখায় ওই দিনকে, তাহলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। লুকাস রিয়েজেন্টটাও একটুখানি পড়ে রাখি, সেটাও খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমাকে তোরা 2 মিনিট সময় দে, বড্ড গরম করছে রে। সরি, কত গরম রে। এবার তাকা ভালো করে দেখ, এত পর্যন্ত হয়ে গেছে, মুছলাম। হ্যাঁ, লুকাস রিয়েজেন্টটাও বলে দিয়েছি। একটু একটু করে ভিডিওগুলোকে একটু এগিয়ে নিবি। হ্যাঁ, একটানা করতে হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে, অসুবিধা নেই, একটু দেখ, একটু কষ্টসৃষ্ট করে একটুখানি মানিয়ে গুছিয়ে নে। তার মানে এত পর্যন্ত হলো। কপার টিউবের কনসেপ্ট বললাম। এবার 2-3টে কোশ্চেন আমি তোকে বলে দিচ্ছি, একটু শুনে নে। ধর তোকে বললো ইথানল আর ডেকানল, ইথানল ও ডেকানল এর মধ্যে কোনটা জলে দ্রাব্য? তুই বলবি ইথানল দ্রাব্য, ডেকানল নয়। কেন? একটুখানি মনে রাখিস এগুলো, যে ইথানলের মধ্যে কি আছে বলতো। আমরা এখানে না দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে হাইড্রোফিলিক পোর্শন, একটা হচ্ছে হাইড্রোফোবিক পোর্শন। তো এখান থেকে কনসেপ্টটা হচ্ছে, এটা খুব সহজ একটা কনসেপ্ট, যে ইথানল আর ডেকানলের মধ্যে হাইড্রোফিলিক পোর্শন রূপে OH গ্রুপ আছে, কিন্তু ইথানলের হাইড্রোফোবিক পোর্শনটা ছোট, ডেকানলের হাইড্রোফোবিক পোর্শনটা অনেক বড়। তার মানে আমি তোকে এটা বলতে চাইছি, ইথানল এবং ডেকানল দুজনের মধ্যেই হাইড্রোফিলিক যে অংশটা, হাইড্রোফিলিক মানে জল আকর্ষী যে অংশটা, মানে আমি এটা বলতে চাইছি ইথানল ও ডেকানল উভয়ের মধ্যেই জলাকর্ষী বা হাইড্রোফিলিক অংশ রূপে OH গ্রুপ উপস্থিত। কিন্তু
ইথানলের যে জল বিকর্ষী অংশ বা হাইড্রোফোবিক পার্ট সেটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু ডেকানলের হাইড্রোফোবিক পার্টটা অনেক বেশি বড় আকারে। তো সেক্ষেত্রে হাইড্রোফোবিক পোর্শনটা মেজর একটা ফ্যাক্টর প্লে করছে, মেজর একটা রোল প্লে করছে, তাই জন্য ইথানল অপেক্ষা ডেকানল জলে অদ্রাব্য। ইথানলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হাইড্রোফোবিক পোর্শনটা ছোট, তার রোল, তার যে সুপিরিয়রিটি, তার যে কাজ করবার প্রবণতা, তার যে এফেক্ট, সেটা ইথানলের ক্ষেত্রে কম, ডেকানলের ক্ষেত্রে বেশি, তাই ইথানল জলে দ্রাব্য, ডেকানল জলে দ্রাব্য নয়। তার মানে এই কোশ্চেনটা কি দিয়ে হচ্ছে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক পোর্শন দিয়ে। সেম তোদেরকে একটা কোশ্চেন দিতে পারে, ইথানল ও ডাইমিথাইল ইথার, ইথানল ও ডাইমিথাইল ইথার। আমি তোদের সামনে একটা কোশ্চেনের একটা কনসেপ্ট খুব ক্লিয়ারলি রাখছি, মনে রাখবি। যদি কখনো কোনো কোশ্চেনে জিজ্ঞেস করে কোনো একটা এলিমেন্টসে জলে দ্রাব্য আর একজন জলে দ্রাব্য নয়, তো যে জলে দ্রাব্য সে ভায়া হাইড্রোজেন বন্ডিং, ভায়া ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং জলের সাথে অ্যাসোসিয়েটেড অবস্থায় রয়েছে, তাই সে জলে দ্রবীভূত হয় বা সলিউবিলিটি ইন ওয়াটার রয়েছে। আর যে জলে দ্রাব্য নয় তার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্ট নেই, যেহেতু সে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, তাই জন্য সে জলে দ্রাব্য নয়। একদম সিম্পল সহজ সোজাসাপটা উত্তর। যে তোকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে অমুক জলে দ্রাব্য, অমুক জলে দ্রাব্য নয়, তার মানে সেক্ষেত্রে মনে রাখবি যে যে জলে দ্রাব্য সেক্ষেত্রে নফ উইথ এইচ অ্যাটম, মানে নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লুরিন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু সংযুক্ত আছে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের যে প্রাথমিক শর্ত সেটা মেনটেন হয়েছে, সেটা স্যাটিসফাই হয়েছে, তাই সে হাইড্রোজেন বন্ডিং করতে পেরেছে এবং জলের অণুর সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ অ্যাসোসিয়েটেড বা সংগুণিত বা সংযোজিত অবস্থায় রয়েছে, তাই সে জলে যুক্ত হচ্ছে, জলে দ্রাব্য হচ্ছে, আর অপরজন জলে দ্রাব্য নয়। মনে রাখবি, তার মানে ইথানল জলে দ্রাব্য কেন, ভায়া ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ডাইমিথাইল ইথার নয় কেন, হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। সেম কোশ্চেন, ইথানল ডাইমিথাইল ইথারের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, তুই বলবি আরে এটা তো আরো সোজা কোশ্চেন। ইথানল সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কিরম হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো সেক্ষেত্রে যদি কোনো অণু পরস্পরের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে যুক্ত হয়, তার মানে তার মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে। যদি কোনো অণু মধ্যস্থ ফোর্স অফ অ্যাট্রাকশন বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে তার নিজের মধ্যেকার অ্যাসোসিয়েশন ফোর্স বাড়ছে। তো যদি অ্যাসোসিয়েশন ফোর্স বাড়ে, তাহলে তাকে ভাঙতে গেলে অপেক্ষাকৃত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, বেশি টেম্পারেচার প্রয়োগ করতে হবে, অর্থাৎ বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ইথানলের ক্ষেত্রে বেশি, ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে কম। এরকম একটা কোশ্চেন তোদেরকে দিতে পারে ভিসকোসিটি দিয়ে। এই কোশ্চেনটা একটু মনে রাখিস, হ্যাঁ রে। CH3 CH2OH দিল, দিয়ে তোকে বললো CH2OH CH2OH, একটা তোকে বললো CH2OH CHOH CH2OH, হাঁপিয়ে গেলাম রে। আর একটা তোকে বললো CH2OH CHOH হোল টু দি পাওয়ার 4 CH2OH। দেখ এই কম্পাউন্ডটা সম্বন্ধে তোরা হালকা ফুলকা অবগত আছিস আমার যতদূর মনে হচ্ছে। এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটা হচ্ছে গ্লিসারল, এটা হচ্ছে সরবিটাল। এটা তোরা পড়েছিলি বায়োমলিকিউল পড়তে গেলে। গ্লুকোজকে যখন তোরা NaBH4 বা সোডিয়াম অ্যামালগাম দিয়ে বিজারণ করেছিলি, তখন দেখবি সরবিটাল উৎপন্ন হয়েছিল। তাহলে তোকে জিজ্ঞেস করবে এগুলোর মধ্যে কার ভিসকোসিটি বেশি, তুই বলবি আরে খুব সোজা, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে দুটো OH গ্রুপ আছে, এখানে তিনটে আছে, এখানে ছটা আছে। তো OH গ্রুপের সংখ্যা বাড়ছে, OH গ্রুপের সংখ্যা বাড়লে হাইড্রোজেন বন্ডিং বাড়বে, হাইড্রোজেন বন্ডিং বাড়লে ভেতরকার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, ভেতরকার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল ফ্রিকশন বাড়বে, ইন্টারনাল ফ্রিকশনেরই অপর নাম হচ্ছে ভিসকোসিটি, অতএব ভিসকোসিটি বাড়বে। তার মানে হাইড্রোজেন বন্ডিং বাড়লে ভিসকোসিটি বাড়ে। খুব ভালো কথা বুঝলাম, হ্যাঁ। ফিজিক্যাল প্রপার্টির কোশ্চেন এরকম দিতে পারে, এই টাইপের ফিজিক্যাল প্রপার্টির কোশ্চেন অ্যালকোহল থেকে দেয় মাঝে সাঝে এবং খুবই আসে, হ্যাঁ। এছাড়াও তোকে যদি একটু সংজ্ঞা পড়তে বলি, তোর হয়তো আপত্তি হবে না, আমি তাড়াতাড়ি টানছি। উড স্পিরিটটা একটু পড়িস, রেকটিফাইড স্পিরিটটা একটু পড়িস, মেথিলেটেড স্পিরিটটা একটু পড়িস, মেথিলেটেড স্পিরিটটা একটু পড়িস। এছাড়াও গ্রেইন অ্যালকোহল কাকে বলে একটু পড়িস, এছাড়াও সুপার ড্রাই অ্যালকোহল কাকে বলে একটু পড়িস, সুপার ড্রাই অ্যালকোহল কাকে বলে একটু পড়িস। এছাড়াও অ্যাবসোলিউট অ্যালকোহল কাকে বলে একটু পড়িস। এছাড়াও পাওয়ার অ্যালকোহল কাকে বলে একটু পড়িস।
এগুলো একটু পড়ে রাখিস। হ্যাঁ, উড স্পিরিট কাকে বলে মনে রাখিস, এটা কাঠের অন্তর্ধূম পাতনের ফলে মিথানল উৎপন্ন হয়, তাই মিথানলকে উড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিট তো জানিস হয়তো, 95.6% ইথানল আর 4.4% যে জলের মিশ্রণ তাকে রেকটিফাইড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিটের সাথে ন্যাপথা, কাউকাসিন, তারপর পিরিডিন, মিথানল এই সমস্ত কিছু মিশিয়ে দিলে সেটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট হয়ে যাচ্ছে, বা এটাকেই আমরা কি বলে থাকি, এটাকেই আমরা বলি ডিনেচার্ড স্পিরিট। এই যে মেথিলেটেড স্পিরিট, এরই আরেকটা নাম কি, ডিনেচার্ড স্পিরিট। এটাও একটু পড়ে রাখিস, কি বা হবে পড়লে একটু জ্ঞানী বাড়বে, একটু পড়ে রাখিস ডিনেচার্ড স্পিরিট। গ্রেন অ্যালকোহল মনে রাখবি, খাদ্যশস্যের সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয় ইথানল, তাই ইথানলকে গ্রেইন অ্যালকোহল বলা হয়ে থাকে। সুপার ড্রাই অ্যালকোহল, অ্যাবসলিউট অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল, এটা তো পড়বি, এটা তো পড়েছিস তোরা ছোটবেলা থেকে, যে পেট্রোল বা ডিজেলের সাথে অ্যালকোহলকে মিশিয়ে ব্যবহার করা হলে জ্বালানির উৎস রূপে তখন তাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়ে থাকে। হয়েছে, মুছলাম রে। তারপর দেখ আরেকটুখানি হালকা করে একটু দেখে নে, দেখ CH3 CH2OH তোকে এটা দিল, আরো তোকে দিল CH3 CHOH, আরো তোকে দিল CH3 COH। একবার দেখ এখানে কটা প্লাস আই এফেক্টিভ গ্রুপ আছে, একটা, কজন ঠেলছে, একজন। এখানে কটা প্লাস আই এফেক্টিভ গ্রুপ আছে, দুজন, কজন ঠেলছে, দুজন। এখানে কটা প্লাস আই এফেক্টিভ গ্রুপ আছে, তিনজন, তাহলে কজন ঠেলছে, তিনজন। তাহলে তুই আমায় একটা কথার উত্তর দিয়ে দে ভেবে চিনতে, যে এখানে প্লাস আই প্রভাব সম্পন্ন গ্রুপের সংখ্যা একটা ইথাইল, এখানে প্লাস আই প্রভাব সম্পন্ন গ্রুপের সংখ্যা দুটো, এখানে হচ্ছে তিনটে। তাহলে প্লাস আই প্রভাব সম্পন্ন গ্রুপের সংখ্যা যদি বাড়ে, ভালো করে শুনবি, প্লাস আই প্রভাব সম্পন্ন গ্রুপের সংখ্যা যদি বাড়ে, তাহলে সিগমা বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে তারা পুশ করবে। মানে আমি এটা বলতে চাইছি, প্লাস আই প্রভাব সম্পন্ন গ্রুপের সংখ্যা বাড়ার মানে হচ্ছে পুশিং পাওয়ার বাড়ছে। পুশিং পাওয়ার বাড়ছে মানে তারা সিগমা বন্ধনস্থিত ইলেকট্রন ঘনত্বকে পুশ করছে কোন দিকে, OH গ্রুপের দিকে। কোন দিকে, OH গ্রুপের দিকে। তো যদি OH গ্রুপের দিকে সিগমা বন্ধনস্থিত ইলেকট্রন ঘনত্বকে পুশ করে, তাহলে এই OH বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। তাহলে দেখ এদিক থেকে এদিকে প্লাস আই প্রভাব বাড়ছে, প্লাস আই প্রভাব বাড়ছে মানে পুশিং পাওয়ার বাড়ছে, প্লাস আই প্রভাব বাড়ছে মানে পুশিং পাওয়ার, পাশাপাশি ছোট ছোট করে একটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, প্লাস আই প্রভাব বাড়ছে মানে পুশিং পাওয়ার বাড়ছে। তাহলে তোর একটা জিনিস বোঝ, পুশিং পাওয়ার বাড়ছে তার মানে তোর একটা জিনিস ভাব, যে পুশিং পাওয়ার বাড়ছে মানে বেশি করে ঠেলছে কোন দিকে, OH গ্রুপের দিকে। কি, সিগমা বন্ধনস্থিত ইলেকট্রন ঘনত্ব। তো প্লাস আই প্রভাবের দ্বারা সিগমা বন্ধনস্থিত ইলেকট্রন ঘনত্বকে যদি পুশ করা হয়, তাহলে এই বন্ধনের দিকে কি হচ্ছে, বন্ড স্ট্রেংথ বাড়ছে। তাহলে এই বন্ডটা কি সহজে খুলতে পারছে না, এই বন্ডটা যদি সহজে খুলতে না পারে, তাহলে কি H+ বেরোচ্ছে না, H+ যদি না বেরোয় তাহলে অ্যাসিডিটি কমছে। তুই বলবি আরে প্লাস আই প্রভাব ইজ প্রপোর্শনাল টু 1 অ্যাসিডিটি। চলো এগুলো জয়েন্ট পয়েন্টের জন্য দেখবি কাজে লাগে এই পয়েন্টগুলো, সরি আমি এগুলো বলতে চাইছি না, কিন্তু একটুখানি দেখিস এগুলো 11-এর কোশ্চেন, ঠিক আছে, একটু দেখে রাখিস এটা। মানে প্লাস আই প্রভাব, মাইনাস আই প্রভাব, মানে আমি এটা বলতে চাইছি অ্যালকোহলের আম্লিকতা, অ্যালকোহলের ক্ষারকীয়তার যে কনসেপ্টগুলো আছে, প্লাস আই প্রভাব বাড়লে কি হয়, মাইনাস আই প্রভাব বাড়লে কি হয়, এই সমস্ত জিনিসগুলো আছে। ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সংখ্যা বাড়লে কি হয়, ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সংখ্যা কমলে কি হয়, এই যে কনসেপ্টগুলো আছে, মানে অ্যালকোহলের ক্ষারকীয়তা, অ্যালকোহলের আম্লিকতার যে পোর্শনটা, জিওসির পোর্শন, এগুলো জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পোর্শন ক্লাস 11-এর, ওই জায়গাটা একটু ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্সিয়াল এফেক্ট, ওখান থেকে একটুখানি এগুলো একটু দেখে নিস। অ্যালকোহল থেকে আর আমার মোটামুটি কিছু বলার নেই, অ্যালকোহল থেকে এটুকুনি ছিল। আচ্ছা এবার কি বলবো, এবার ফেনল বলবো। কি বলবো, ফেনল বলবো। আবার একটা মিনিট একটু দাঁড়িয়ে যা। এবার দেখ অ্যালকোহল হলো, এবার আমরা ফেনলে যাই। দেখ খেয়াল করে ফেনল থেকে আমরা কি পড়বো, একদম সিম্পল জিনিস পড়তে পড়তে চ। বেঞ্জিন থেকে প্রথমে আমি শুধু নর্মাল বলছি, তোরা এগুলো পড়িস, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্নগুলো লিখে দিচ্ছি। SO3H বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, এখানে সোডিয়াম বেঞ্জিন সালফোনেট SO3Na,
তারপরে স্টেপে সোডিয়াম ফেনক্সাইড জাস্ট কি করে হচ্ছে, হ্যাঁ রূপান্তরগুলো একটু ভালো করে পড়িস কিন্তু আইডেন্টিফিকেশন থেকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। আমি জাস্ট লিখে দিচ্ছি, হ্যাঁ কি করে হচ্ছে একটু দেখে নিস বই থেকে, বই খুলবি, আমি অত ডিপলি যাচ্ছি না, জাস্ট রিয়াকশনগুলো দেখিস। বেঞ্জিন থেকে এখানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম ঠোলিয়াম দিবি, তাহলে এটা আসবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, একটা NaOH দিবি তাহলে এটা আসবে, দুটো NaOH দিবি এটা আসবে, ডাইলিউটেড কোনো একটা অ্যাসিড দিয়ে দিবি, ফেনল চলে আসবে, এটা একটু করিস। এছাড়াও আর কি করবি, বেঞ্জিন থেকে দেখ খুব ইম্পর্টেন্ট রিয়াকশনের দিকে যাচ্ছি কিন্তু, এটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, ভীষণ কিরে কিউমিন তো, আচ্ছা খুব ভালো কথা কিউমিন। তারপরে স্টেপে কি তৈরি হচ্ছে দেখে নে একবার ভালো করে, COOH এদিকে CH3 কিরে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কি তৈরি হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তারপরে স্টেপে কি তৈরি হবে OH প্লাস, এখান থেকে অ্যাসিটোন বেরিয়ে যাবে উপজাত বস্তু রূপে বা গৌণ বিক্রিয়াজাত পদার্থ রূপে, কি করে হচ্ছে একটু পড়ে রাখিস। আচ্ছা আমি এগুলো বলেছিলাম দেখবি খেয়াল করে, এটা হচ্ছে ফেনলের শিল্প প্রস্তুতি, এটা হচ্ছে সরি আমি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে ফেনলের পরীক্ষাগার প্রস্তুতি, এটা হচ্ছে ফেনলের শিল্প প্রস্তুতি, এটা একটু করে রাখিস। এছাড়াও ক্লোরোবেঞ্জিনের কনসেপ্টটা একটু করিস, ডাউ প্রসেস যেটাকে আমরা বলি, ক্লোরোবেঞ্জিন থেকে কি করে ফেনল প্রস্তুত হয়, এটা তো হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনেরও একটা কোশ্চেন। দেখ তিনটা তো তুই এখান থেকেই পড়ে ফেললি, একটা হচ্ছে বেঞ্জিন থেকে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড হয়ে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দিয়ে, প্রথমেরটা হচ্ছে ল্যাব মেথড, তারপরটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড ভায়া কিউমিন, যেখানে সাবসিডিয়ারি রূপে প্রোপান 2 প্রোপানন বা অ্যাসিটোন উৎপন্ন হয়। তারপর ক্লোরোবেঞ্জিনেরটা করি, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এছাড়াও যদি এটা হয়ে যায় তাহলে অ্যানিলিনেরটা একটু পড়ে নিস, অ্যানিলিন থেকে ফার্স্ট স্টেপে কি তৈরি হয়, ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়, কি তৈরি হয় রে, প্রথম স্টেপে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়, তারপরে স্টেপে ফেনল তৈরি হয়, কি করে তৈরি হয় একটু এগুলো দেখে নিস, ঠিক আছে। এই কটা ফেনলের প্রিপারেশন একটু পড়িস, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এর মধ্যে থেকে তোকে যদি কেউ জিজ্ঞেস করে, তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে কোন দুটো বেশি ইম্পর্টেন্ট, আমি তোকে একদম ক্লিয়ার করে বলছি এই দুটো ইম্পর্টেন্ট, আমি তোকে এটাও বলছি এটা এবারে পরীক্ষায় আসবে, একদম গ্যারেন্টিড এটা এবার পরীক্ষায় আসবে, তুই দেখে নিস, এটা যদি না আসে এটা এবার পরীক্ষায় আসবেই আসবে। আচ্ছা বুঝলাম, হ্যাঁ তাহলে ফেনলের প্রিপারেশন পোর্শনটা গেল, একটু দেখিস। এছাড়াও আর কি পড়বি, ফেনলের প্রিপারেশন তো পড়ে ফেললি, এরপর কি পড়বি দেখবি, একটা কোশ্চেন আছে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি, অর্থোনাইট্রোফেনলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, প্যারানাইট্রোফেনলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, তাই প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অপেক্ষা কিছুটা বেশি, একটু দেখে রাখতে পারিস, খুব একটা সমস্যা হবে না রে, একটু কর। এটা কি ফেনলে কি দিবি, CH3COCl দে, কি উৎপন্ন হবে একটু করিস, C6H5COCl দিয়ে শর্টেন মোমান বিক্রিয়া, কি উৎপন্ন হবে একটু পড়িস, এটা হচ্ছে অ্যাসিটাইলেশন হবে, এটা বেঞ্জোইলেশন হবে, এখানে অ্যাসিটাইল গ্রুপ ঢুকবে, এখানে বেঞ্জোইল গ্রুপ ঢুকবে, এই বেঞ্জোইলেশন রিয়াকশনটারই একটা নেম রিয়াকশন, এটা একটা নেম রিয়াকশন, এর নাম হচ্ছে শর্টেন মোমান রিয়াকশন। আর কি করতে পারিস, জিঙ্ক পাতনটা একটু করিস, বেঞ্জিন উৎপন্ন হবে, জিঙ্ক পাতন করলে CH3MgBr দিস মিথেন উৎপন্ন হবে, CH3MgBr দিস মিথেন উৎপন্ন হবে, NH3 দিস তাহলে অ্যানিলিন উৎপন্ন হবে, এগুলো একটু করিস, পটাপট করে বলছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি কর। আচ্ছা তারপর একটা ভীষণ ইম্পর্টেন্ট, সদ্য প্রস্তুত প্রোসোমো FeCl3 দে, সদ্য প্রস্তুত প্রোসোমো FeCl3 দে, সেই ওই টেস্টটা দেখবি, তোকে জিজ্ঞেস করে ফেনলের আইডেন্টিফিকেশন কি করে করবি, দেখবি তোরা পড়েছিলি যে এক্ষেত্রে একটা ভায়োলেট কালারের কমপ্লেক্স উৎপন্ন হয়, নিশ্চয়ই তোরা জানিস যে এরকম একটা কম্পাউন্ড উৎপন্ন হয় হোল 6 3- দেখবি এরকম একটা আয়ন তৈরি হয়, কমপ্লেক্স সল্ট তৈরি হয়, এটা কি মনে রাখিস, হ্যাঁ এটা হচ্ছে হেক্সাফেনক্সিডোফেরেট, কি নাম, হেক্সাফেনক্সিডোফেরেট। তো এটা জিনিস তৈরি হয়, এটা কি হচ্ছে ভায়োলেট একটা কমপ্লেক্স, এটা ভায়োলেট কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা একটুখানি ভালো করে পড়ে রাখিস, হ্যাঁ এটা হচ্ছে ফেনলের আইডেন্টিফিকেশন, এটা কি ফেনলের আইডেন্টিফিকেশন, বাকিগুলো একটু পড়ে রাখ। CH3COCl দিলে কি হয়, COCH3 ঢোকে অ্যাসিটাইলেশন, এটা দিলে COC6H5 ঢোকে বেঞ্জোইলেশন শর্টেন মোহন বিক্রিয়া, জিঙ্ক পাতন করলে যেটা নেই অক্সিজেনকে ধরে জিঙ্ক অক্সাইড বেরিয়ে যায়, বেঞ্জিন তৈরি হয়, CH3MgBr করলে CH3 এই Hটাকে ধরে CH4 করে মিথেন বার করে দেয়, NH3 দিয়ে রিঅ্যাকশন করলে এখানে NH2 ঢোকে মানে অ্যানিলিন তৈরি হয়। আচ্ছা খুব ভালো কথা, মুছে দিলাম, হ্যাঁ রে।
এছাড়াও আরও কতগুলো রিয়াকশান তোরা পড়েছিস দেখবি। ফেনলের ক্ষেত্রে আমরা কি পড়ি, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হয়ে থাকে। কেন তুই ফেনলের যে রেজোনেন্সটা হয়, ফেনলের রেজোনেন্সের ফলে যে OH গ্রুপ, সেই OH গ্রুপে যে অক্সিজেন পরমাণু, মনে রাখবি কিন্তু আমি কি বলতে চাইছি, ফেনলে যে OH গ্রুপ আছে সেই OH গ্রুপের অক্সিজেন পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রন আছে। ওই লোন পেয়ার ইলেকট্রনটা থ্রু আউট দ্য বেঞ্জিন রিং ডিলোকালাইজেশন হয় ভায়া রেজোনেন্স। তো যদি ডিলোকালাইজেশন হয় তাহলে সেক্ষেত্রে সেই ডিলোকালাইজেশনটা কোথায় ঘটে, অর্থপ্যারা অর্থ পজিশনে। তার মানে ফেনলের OH গ্রুপের অক্সিজেন পরমাণুর লোন পেয়ার ইলেকট্রন রেজোনেন্সের দ্বারা ডিলোকালাইজেশন ঘটে এবং অর্থ ও প্যারা পজিশনে আংশিক ঋণাত্মক চরিত্র প্রকাশ পায়। অর্থ ও প্যারা পজিশনে আংশিক ঋণাত্মক চরিত্র এর বিকাশ ঘটে। যদি হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় কোথায় ঘটবে, অর্থ ও প্যারা অবস্থানে কোথায় কোথায় ঘটবে, অর্থ ও প্যারা অবস্থানে, এটা একটুখানি মনে রাখিস। তার মানে আমি তোকে কিছুই বলতে চাইছি না, আলটিমেটলি আমি তোকে এটাই বলতে চাইছি Cl2 FeCl3 দিলে কি হবে, Br2। দেখবি এটা ক্লোরোবেঞ্জিনে একবার পড়িয়েছিলাম রে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেনের লাস্টের দিকে ক্লোরোবেঞ্জিনের সময় পড়িয়েছিলাম। কনসেন্ট্রেটেড HNO3 দিলে কি হবে, কনসেন্ট্রেটেড H2SO4 দিলে কি হবে, ঠিক আছে। CH3 Cl AlCl3 অনাদ্র AlCl3 দিলে কি হবে, CH3 COCl অনাদ্র AlCl3 দিলে কি হবে, তুই বলবি একবার করে বলে দাও কি কি বলতে চাইছো। এখানে দেখ ক্লোরিনেশন হবে অর্থ প্যারা পজিশনে, ব্রোমিনেশন হবে অর্থ প্যারা পজিশনে, নাইট্রেশন হবে NO2 গ্রুপ ঢুকবে অর্থ প্যারা পজিশনে, সালফোনেশন হবে SO3H গ্রুপ ঢুকবে অর্থ প্যারা পজিশনে, CH3Cl AlCl3 ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে, CH3 ঢুকবে অর্থ প্যারা পজিশনে, এখানে ফ্রিডেল ক্রাফট অ্যাসিটাইলেশন হবে, COCH3 গ্রুপ ঢুকবে অর্থ প্যারা পজিশনে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে কোথায়, অর্থ প্যারা পজিশনে। কেন না ফেনল হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। বুঝলাম রে। আর কি কোশ্চেন করতে পারে, ফেনল আমলিক কেন, এই টাইপের একটা কোশ্চেন করতে পারে। বা ওই যে একটা কোশ্চেন ছিল দেখবি ওগুলো একটু পড়িস, হ্যাঁ, অর্থনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল মেটানাইট্রোফেনল এর আমলিকতার কোশ্চেনগুলো, বা দেখবি ক্রেসলের যে কোশ্চেনগুলো ছিল ওই ক্রেসলের আমলিকতার কোশ্চেনগুলো। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি অ্যালকোহল ফেনলের আমলিকতা টাইপের কোশ্চেনগুলো অর্ডার অনুযায়ী সাজাতে দিতে পারে, হ্যাঁ, ওগুলো একটু পড়ে যাস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ, যে অ্যালকোহল আর ফেনলের আমলিকতার যে কোশ্চেনগুলো আছে মানে সাজানো গুছানো, ধর দিয়ে দিল যে 4টে কম্পাউন্ড 1 2 3 4 করে দিলে নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক, 1 2 3 4 2 3 1 4 এরকম টাইপের কেউ সাজাতে দিতে হবে। সাজানো কোশ্চেনগুলো একটু পড়িস আমলিকতা দেখে। আচ্ছা OH কি রে, ফেনল তো, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 মিক্সড অ্যাসিড, এটাকে মিশ্র অ্যাসিড বলে, কি রে জানিস তো, দিলে কি উৎপন্ন হবে, পিকরিক অ্যাসিড উৎপন্ন হবে। আর সেম এখানে Br2 ইন CH2 মিডিয়াম দিবি তাহলে কি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হবে। এগুলো একটু করে রাখিস, হ্যাঁ, যে কনসেন্ট্রেটেড, এগুলো কোশ্চেন ব্যাংকে খুব আসে এই কোশ্চেনগুলো। দেখবি ফেনলের মধ্যে কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 মানে মিক্সড অ্যাসিড যদি দিস তাহলে সেক্ষেত্রে কি পাবি, পিকরিক অ্যাসিড পাবি, মানে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পাবি। আর এটা করলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল সাদা কালারের এটাও উৎপন্ন করতে পারিস, হ্যাঁ, এটাও একটু করে রাখিস, এটাও ইম্পর্টেন্ট আছে, বেশ ইম্পর্টেন্ট আছে এই দুটো। এছাড়া এবার তুই দেখ কতগুলো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তোর সামনে আমি বলছি, বিশাল ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা স্লাইড কিন্তু হেভি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, কিছু ছেড়ে যাবি না কিন্তু, কিচ্ছু ছেড়ে যাবি না। CO2 NaOH জল হিট কি উৎপন্ন হবে, CHCl3 NaOH H3O+ কি উৎপন্ন হবে, CCl4 NaOH H3O+ কি উৎপন্ন হবে, ঠিক আছে, HCN HCl HCN HCl H3O+ কি উৎপন্ন হবে। আর দেখ খেয়াল করে পারিস কিনা এটা, কি রে থ্যালিক অ্যানহাইড্রাইড তো, তার পাশাপাশি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করবি কি উৎপন্ন হবে, এই কটা। এবার রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রথমটা তো বুঝতেই পারছিস, প্রথমটা কোলবেসমেন্ট রিঅ্যাকশন, প্রথমটা কি CO2 NaOH ইলেকট্রোফাইল, মনে রাখবি কোলবেসমেন্ট বিক্রিয়া ইলেকট্রোফাইলকে কার্বন ডাই অক্সাইড, রাইমাটিমান বিক্রিয়া ইলেকট্রোফাইলকে CCl2 ডাইক্লোরোকার্বিন, মনে রাখবি কিন্তু, হ্যাঁ, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে কোলবেসমেন্ট বিক্রিয়া ইলেকট্রোফাইলকে কার্বন ডাই অক্সাইড, রাইমাটিমান বিক্রিয়া ইলেকট্রোফাইলকে CCl2 ডাইক্লোরোকার্বিন, এই দুটো একটু পড়ে রাখিস। আর এই রিঅ্যাকশনগুলো একটু ভালো করে রাখিস কিন্তু, খুব খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে এই 4টা রিঅ্যাকশনকে করে রাখিস, এই 4-5টা রিঅ্যাকশনকে। প্রথমটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন
উৎপন্ন হবে, এটা স্যালিসাইলডিহাইড উৎপন্ন হবে, এটা স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। একটু লিখে দিই, হ্যাঁ একটু লিখে নে মনোযোগ সহকারে। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড কোলবেসমিড দিয়ে, রাইমার্টিমান দিয়ে হচ্ছে CH থাকলে হচ্ছে স্যালিসাইলডিহাইড, CCl4 থাকলে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, অবভিয়াসলি CCl4 থাকলে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা হচ্ছে তোর প্যারাহাইড্রক্সি বেঞ্জাইলডিহাইড উৎপন্ন হবে, মানে CH-ওটা এখানে প্যারা পজিশনে ঢুকবে, গ্যাটারম্যান রিঅ্যাকশন। আর এটা তো তোরা জানিস যে এটার ক্ষেত্রে কি হবে, এটা ফেনলাফথ্যালিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? এটা ফেনলাফথ্যালিন উৎপন্ন হবে। মনে রাখিস এটা কি উৎপন্ন হবে? এটা ফেনলাফথ্যালিন উৎপন্ন হবে। একটু দেখে নিস, এই রিঅ্যাকশনগুলো বেশ ইম্পর্টেন্ট আছে। মুছলাম হ্যাঁ রে। এবার দেখ, যে স্যালিসাইলিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে, দেখ খেয়াল করে, যে স্যালিসাইলিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে তোদের চোখের সামনে, দেখ হয়েছে একটা স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তুই বলবি হ্যাঁ স্যালিসাইলিক অ্যাসিড তো উৎপন্ন হয়েছে। এখানে তিনটে রিঅ্যাকশন আসতে পারে, একটা হচ্ছে CH3CO2O, একটা হচ্ছে ফেনল দিয়ে মানে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে, আর একটা হচ্ছে মিথানল দিয়ে। এই তিনটে রিঅ্যাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে অ্যাসপিরিন তৈরি হবে, এখানে স্যালল তৈরি হবে, এখানে অয়েল অফ উইন্টারগ্রিন তৈরি হবে। প্রত্যেকটার একটু ইম্পর্টেন্স, একটু সিগনিফিকেন্স হালকা হালকা 2-4 লাইনে পড়ে নিবি, মানে কোনটা কি, কোনটার আর কি কি কাজ একটুখানি পড়ে রাখিস, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ আচ্ছা, এতগুলো পড়ার পরে ইথার থেকে তুই কিছুই তোকে পড়তে হবে না, আমি তোকে এইটুকুনি বলছি, এই গ্যারেন্টিটা তুই আমার থেকে নিয়ে যা। উইলিয়ামসন সংশ্লেষণটা খুব ভালো করে পড়ে যাস। হ্যাঁ, উইলিয়ামসন মানে যা খুশি, কারণ উইলিয়ামসন সংশ্লেষণ পড়তে গেলে কিন্তু SN2-র কনসেপ্ট আসবে। আমি ওই জন্য বারবার বলছি SN1 SN2 কিন্তু ভালো করে পড়ে আসবি, ভালো করে মনে রাখবি কিন্তু। হ্যাঁ, কী করে কি হয়, তার মানে এই কটা পড়ে যা, আর ইথার থেকে তুই কিছু পড়ে যাস না, শুধু উইলিয়ামসন সংশ্লেষণ পড়ে যা উইথ ডিপ অ্যানালিসিস। আমি আবার বলছি, উইলিয়ামসন সংশ্লেষণ উইথ এক্সপ্লেনেশন, প্রপার ইলাবোরেট এক্সপ্লেনেশন, মানে পুরোটা ভালো করে। হ্যাঁ, এর বাইরে অ্যালকোহল ফেনল ইথার থেকে আর কোনো কোশ্চেন আসবে না। খুব ভালো করে একটুখানি বড় হলো, বাট অ্যালকোহল ফেনল ইথার কিন্তু অনেক বড় চ্যাপ্টার। অ্যালকোহল ফেনল থেকে কিন্তু অনেক কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ফেনল থেকে একটু বেশি কোশ্চেন আসবে, আমি তোকে এটুকুনি বলে যাচ্ছি। ফেনল থেকে একটু বেশি কোশ্চেন আসবে, বাকিগুলো থেকে একটু কম আসবে। ইথার থেকে উইলিয়ামসন সংশ্লেষণ খুব ভালো করে পড়বি। হ্যাঁ, খুব ভালো করে পড়তে থাক। আমি এই ভিডিওটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি অ্যালকোহল ফেনল ইথারের ভিডিও দিয়ে দিচ্ছি, ওটাও একটুখানি পড়ে নে। অর্গানিকের পোর্শনটা দেখ শেষ হয়ে গেছে, হ্যালো অ্যালকেন হেলোয়ারিন দিয়ে দিয়েছি, বায়োমলিকিউল দিয়ে দিয়েছি, অ্যালকোহল ফেনল ইথার দিয়ে দিয়েছি। এরপর আমি পলিমার আর কলয়েড একসাথে দিচ্ছি, পলিমার কলয়েড আর সলিউশনটা একসাথে দিয়ে দেবো, আর পি ব্লকটা একসাথে দিয়ে দেবো। ভালো করে পড়, পি ব্লকটা কাল থেকে পড়া শুরু কর, বাকিগুলো আজকে পুরো পড়ে নে, পি ব্লকটা কাল থেকে পড়া শুরু কর। খুব ভালো করে পড়বি, কিন্তু খুব ভালো করে পরীক্ষা দিবি। আমি কিন্তু মঙ্গলবার একদম মুখে হাসি দেখতে চাই, যেন ফিজিক্স পরীক্ষার মতো না হয়। একদম খুব ভালো করে মঙ্গলবার একদম হাসতে হাসতে বেরোবি। চ।